আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনার্স ফার্স্ট ইয়ারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকের ক্লাসে সাইকোলজি ক্লাসে রোডোফাইসিস শ্রেণীর শৈবাল নিয়ে আলোচনা করা হবে। রোডোফাইসিস শ্রেণীর দুইটি শৈবাল তোমাদের সিলেবাসে রয়েছে, একটি পলিসাইফোনিয়া এবং আরেকটি জেলিডিয়াম। পলিসাইফোনিয়া শৈবালটি এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে জেলিডিয়াম সম্পর্কে জানব। ছবিতে জেলিডিয়াম শৈবাল দেখা যাচ্ছে। জেলিডিয়াম শৈবাল নিয়ে পড়ার আগে আমরা রোডোফাইসি শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখি। রোডোফাইসি বা যাকে সাধারণভাবে বলা হয় লোহিত শৈবাল, গ্রিক শব্দ রোডোস, এর অর্থ লোহিত। এই শব্দটি থেকেই রোডোফাইসি শব্দটির উদ্ভব হয়েছে এবং এই বিভাগে প্রায় 831টি জেনাস এবং 5250টি স্পিসিস রয়েছে। রোডোফাইসির অধিকাংশ শৈবালই সামুদ্রিক, কিন্তু কিছু কিছু প্রজাতি আবার স্বাদু পানিতেও জন্মায়। ছবিতে রোডোফাইসিস শ্রেণীর শৈবাল যেমন জেলিডিয়াম, জাইগার্টিনা, পোরফাইরা ইত্যাদি দেখা যায়। রোডোফাইসির সাধারণ বৈশিষ্ট্য, এরা অধিকাংশই বহুকোষী, তবে কিছু কিছু প্রজাতি এককোষীও আছে। বহুকোষী শৈবালের দেহ সূত্রাকার বা ফিলামেন্টাস এবং সিওডো প্যারেনকাইমাটাস ও প্যারেনকাইমাটাস। সিওডো প্যারেনকাইমাটাস মানে এদের যে সেন্ট্রাল অক্ষ বা কেন্দ্রীয় অক্ষ থাকে থ্যালাসের, ওই কেন্দ্রীয় অক্ষের আশেপাশে দেখা যায় অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পার্শ্বীয় শাখা উৎপন্ন হয়। এই পার্শ্বীয় শাখাগুলি পরস্পর একসাথে ঘন সন্নিবিষ্ট হয়ে অনেকটা প্যারেনকাইমা কলার মতো গঠন সৃষ্টি করে। এজন্য একে বলা হয় সিওডো প্যারেনকাইমাটাস বা অলিক প্যারেনকাইমা। এদের জীবনচক্রে সচল কোষ সম্পূর্ণরূপে অনুপস্থিত, অর্থাৎ এদের জীবনে কখনোই ফ্লাজেলা বিশিষ্ট কোষ দেখা যায় না। ফ্লাজেলা অনুপস্থিত এদের জীবনচক্রে। এদের প্রধান রঞ্জক পদার্থ আর-ফাইকোইরিথ্রিন এবং আর-ফাইকোসায়ানিন। এছাড়াও এদের ক্লোরোফিল ডি এবং ট্যারাক্সেন্থিন থাকে। এদের প্রধান সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, যেটি একটি বিশেষ ধরনের স্টার্চ। এদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন ছাড়াও পলিসালফেট এস্টার থাকে। এদের যে বহুকোষী থ্যালাসে, এই থ্যালাসে পিট সংযোগ বিদ্যমান। এই যে এটি, এই কোষগুলোর মাঝখানের যে সংযোগ, একে বলা হয় পিট প্লাগ বা পিট সংযোগ। এদের যৌন জনন পদ্ধতি উগ্যামাস ধরনের। উগ্যামাস একটি উন্নত যৌন জনন পদ্ধতি। এর পুং জননাঙ্গকে বলা হয় স্পার্মাট্যানজিয়াম এবং এতে নিশ্চল স্পার্মাশিয়াম উৎপন্ন হয়। আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় কার্পোগোনিয়াম। এর জীবনচক্রে কার্পোস্পোরোফাইট এবং টেট্রাস্পোরোফাইট উৎপন্ন হয়। কার্পোস্পোরোফাইটে কার্পোস্পোর এবং টেট্রাস্পোরোফাইটে টেট্রাস্পোর উৎপন্ন হয়। রোডোফাইসিতে প্রধানত 3 ধরনের জীবনচক্র দেখা যায়। একটি হচ্ছে বাইফেজিক হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল, এরপর ট্রাইফেজিক হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল বা ট্রাইফেজিক ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। এতক্ষণ রোডোফাইসিস শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। এখন আমাদের আজকে যে মূল পড়া জেলিডিয়াম, সেই জেলিডিয়াম শৈবাল নিয়ে দেখব আমরা। জেলিডিয়াম একটি লোহিত শৈবাল রোডোফাইসিস শ্রেণীর। এর ক্লাসিফিকেশনে ক্লাস রোডোফাইসি, সাবক্লাস ফ্লোরিডি, অর্ডার জেলিডিয়েলিস, ফ্যামিলি জেলিডিয়েসি এবং জেনাস জেলিডিয়াম। সমুদ্র জেলিডিয়াম এমন দেখা যায়, আর এটি হচ্ছে একটি থ্যালাস। জেলিডিয়াম একটি সামুদ্রিক
লোহিত শৈবাল এবং এটি বহুল বিস্তৃত। এর প্রজাতির সংখ্যা অনেক। সমুদ্র তীরবর্তী জোয়ার ভাটার মধ্যবর্তী স্থানে বা গভীর সমুদ্রে দেখা যায় যে পাথরের গায়ে সংলগ্ন অবস্থায় জেলিডিয়াম জন্মায়। জাপান সাগরে প্রচুর পরিমাণে জেলিডিয়াম জন্মায়। বাংলাদেশের সেন্ট মার্টিন উপকূলেও জেলিডিয়াম দেখা যায়। এর সাধারণ বৈশিষ্ট্য উদ্ভিদ পক্ষলভাবে শাখান্বিত এবং নলাকৃতির। এই যে দেখো এখানে পাখির পালকের মতো শাখান্বিত শৈবাল। এই শাখাগুলি বাঁকা এবং অনেক প্রজাতিতে দেখা যায় যে নিচের অংশটি ক্রমশ সরু হয়ে যায়। এর থ্যালাসের নিচের অংশটি স্ফীত এবং স্থায়ী, এবং এই নিচের অংশটি থেকে বা থ্যালাসের যে বেসাল পোর্শন আছে এখান থেকে প্রতি জনন ঋতুতেই নতুন নতুন শৈবালের সৃষ্টি হয়। এখান থেকে প্রতি বছরই নতুন নতুন শৈবালের সৃষ্টি হয় এবং এটি এর প্রধান অক্ষ, আর এগুলো শাখা। এতে তিন ধরনের উদ্ভিদ দেখা যায়। একটি হচ্ছে গ্যামেটোফাইট, যেটি হ্যাপ্লয়েড, এরপর কার্পোস্পোরোফাইট যা ডিপ্লয়েড, এছাড়াও ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইটও দেখা যায়। এর যৌন জনন ইউগ্যামাস প্রকৃতির এবং পুং জননাঙ্গকে স্পার্মাটেনজিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে কার্পোগোনিয়াম বলে। স্পার্মাটেনজিয়াম থেকে পুং গ্যামিট বা যাকে স্পার্মাশিয়াম বলা হয় সেই স্পার্মাশিয়াম উৎপন্ন হয় এবং কার্পোগোনিয়ামে স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু উৎপন্ন হয়। স্পার্মাশিয়ামগুলি নেমাথেসিয়াম নামক এক ধরনের বিশেষ সোরাসে উৎপন্ন হয়। এদের সিস্টোকার্প নামক বিশেষ এক ধরনের গঠন সৃষ্টি হয় যা নাকি গ্যামেটোফাইটের উপর পরজীবী হিসাবে অবস্থান করে। যে কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে টেট্রাস্পোরোফাইট উৎপন্ন হয়। টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে গ্যামেটোফাইট সৃষ্টি হয়। এদের জীবনচক্র ট্রাইফেজিক এবং আইসোমরফিক ধরনের। এদের জীবনে কখনোই ফ্লাজেলা বিশিষ্ট স্পোর দেখা যায় না। জেলিডিয়ামের অঙ্গজ গঠন, এর থ্যালাস চ্যাপ্টা এবং পক্ষলভাবে শাখান্বিত এবং নলাকৃতির। এই শাখাগুলি পার্শ্বীয়ভাবে সৃষ্টি হয় এবং বাঁকানো থাকে। প্রধান অক্ষ বা শাখার শীর্ষে যে কোষটি থাকে তা বিভাজনের মাধ্যমেই দেহের বৃদ্ধি ঘটে থাকে, আর শাখার শীর্ষের কোষগুলি বিভাজনের মাধ্যমে অনেকগুলি শাখা সৃষ্টি করে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে বলে একে সিওডো প্যারেনকাইমার মতো দেখা যায়। এর পাশের শাখার যে নিম্নাংশগুলি এগুলো অপেক্ষাকৃত সরু হওয়ায় দেখতে মনে হয় খাঁজ কাটা। প্রতি জনন ঋতুতেই এর পাদদেশীয় অংশ থেকে বেসাল পোর্শন থেকে নতুন শৈবালের সৃষ্টি হয় এবং এটি স্থায়ী অংশ। জেলিডিয়ামের জীবনচক্র সম্পন্ন করতে তিন ধরনের উদ্ভিদ সৃষ্টি হয়। একটি স্বাধীন গ্যামেটোফাইট যা হ্যাপ্লয়েড, পরজীবী কার্পোস্পোরোফাইট ডিপ্লয়েড এবং স্বাধীন টেট্রাস্পোরোফাইট ডিপ্লয়েড। জেলিডিয়ামের যৌন প্রজনন পদ্ধতি হলো উগ্যামাস পদ্ধতির এবং উন্নত শ্রেণীর জনন, এবং এরা প্রধানত ভিন্নবাসী। তবে
অল্প কিছু প্রজাতি সহবাসী, এবং এর পুং জননাঙ্গকে স্পার্মাটেনজিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে কার্পোগোনিয়াম বলে। এবং স্পার্মাটেনজিয়াম এবং কার্পোগোনিয়াম পৃথক পৃথক উদ্ভিদের সৃষ্টি হয়। তো এর গ্যামেটোফাইটে প্রথমেই হচ্ছে পুং গ্যামেটোফাইট এর এবং পুং গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া। এই পুং জননাঙ্গ বা স্পার্মাটেনজিয়ামগুলি উর্বর এবং পার্শ্বীয় শাখার উৎপন্ন হয়। এর উর্বর শাখার যে কোনো একটি কোষ স্পার্মাটেনজিয়াল মাতৃকোষ বা স্পার্মাটেনজিয়াল মাদার সেল হিসাবে কাজ করে। মাতৃকোষটি আড়াআড়িভাবে বিভাজিত হয়ে দুইটি কোষ উৎপন্ন করে এবং প্রতিটি কোষ স্পার্মাটেনজিয়ামে পরিণত হয়। যেহেতু শাখাগুলোর মধ্যে ব্যবধান খুব বেশি থাকে না, সেজন্য স্পার্মাটেনজিয়ামগুলি ঘন সন্নিবিষ্ট হয়ে একটি বিশেষ ধরনের নেমাথেসিয়াম বা সোরাস গঠন করে। এজন্য একটি সোরাসে একাধিক স্পার্মাটেনজিয়াম উৎপন্ন হয়। প্রতিটি স্পার্মাটেনজিয়ামের প্রোটোপ্লাস্ট থেকে একটি নিশ্চল পুং গ্যামেট বা স্পার্মাশিয়াম সৃষ্টি হয় এবং স্পার্মাশিয়ামগুলি পরিণত হলে স্পার্মাটেনজিয়ামের প্রাচীর ফেটে বাইরে বের হয়ে আসে। গোলাকৃতির বা ডিম্বাকৃতির ছোট ছোট স্পার্মাশিয়ামগুলোতে একটি করে নিউক্লিয়াস থাকে। স্পার্মাশিয়ামের যেটা নিশ্চল, এদের নিজস্ব কোনো চলন ক্ষমতা নেই। এরা পানির ঢেউয়ের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। এই যে এটি স্পার্মাটেনজিয়াম, গোলাকার, এগুলো হচ্ছে স্পার্মাশিয়াম। এরপর স্ত্রী গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টির প্রক্রিয়া। স্ত্রী গ্যামেটোফাইটের উর্বর শাখা বা ট্রাইকোব্লাস্টের শীর্ষে স্ত্রী জননাঙ্গ গঠিত হয় এবং একে বলা হয় কার্পোগোনিয়াম। কার্পোগোনিয়াল ফিলামেন্ট এককোষী এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটি কার্পোগোনিয়ামে পরিণত হয়। কার্পোগোনিয়াল ফিলামেন্টের কেন্দ্রীয় অক্ষ থেকে পার্শ্বীয় শাখায় উৎপন্ন হয় এবং এই পার্শ্বীয় শাখার সবচেয়ে নিচের যে কোষটি এখান থেকে উৎপন্ন হয়। কার্পোগোনিয়ামের যে শীর্ষের অঞ্চলটি, এটি বৃদ্ধি পেয়ে লম্বা নলাকৃতির ট্রাইকোগাইন গঠন করে এবং এই ট্রাইকোগাইনের নিচের অংশটি স্ফীত হয়। এই স্ফীত অংশেই ডিম্বাণু অবস্থান করে। কার্পোগোনিয়ামের বৃদ্ধি এবং বিকাশের সময় এর নিচের দেহকোষ থেকে কিছু সংখ্যক উপবৃদ্ধি তৈরি হয়। এই উপবৃদ্ধিগুলি কার্পোগোনিয়ামকে আবৃত করে ফেলে। এর মধ্যে পেরিসেন্ট্রিক কোষ থেকে কিছু নার্ভ সেল বা ধাত্রী কোষ সৃষ্টি হয়, যারা পুষ্টি সরবরাহ করে এবং কার্পোগোনিয়ামের মধ্যে একটি মাত্র ডিম্বাণু পরিপক্কতা লাভ করে। পরবর্তীতে নিষেক বা ফার্টিলাইজেশনে নিষেকের সময় যে পানিতে ভেসে থাকা নিশ্চল স্পার্মাশিয়ামগুলো ছিল, এগুলো পানির স্রোতের সাহায্যে ট্রাইকোগানের সংস্পর্শে আসে। একসময় এই ভুঁয়ের মধ্যে প্রাচীরটা দ্রবীভূত হয় এবং স্পার্মাশিয়ামের নিউক্লিয়াস ট্রাইকোগানের ভেতর দিয়ে কার্পোগোনিয়ামে পৌঁছায়। এরপরে পুং নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের ফলে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং নিষিক্ত ডিম্বাণু ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। নিষেকের পরেই দেখা যায় জাইগোট সৃষ্টি হয় এবং এই জাইগোট সৃষ্টির মধ্য দিয়ে স্পোরোফাইট পর্যায় শুরু হয়। প্রথমে জাইগোটটি অঙ্কুরিত হয় এবং একটি বহুকোষী গনিমোব্লাস্ট ফিলামেন্ট যা ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড গনিমোব্লাস্ট ফিলামেন্ট উৎপন্ন হয়। এই ফিলামেন্টটি নার্ভ সেল বা ধাত্রীকোষের মধ্য দিয়ে অক্ষ বরাবর বৃদ্ধি পায় এবং অনেকগুলি এককোষী খাড়া পার্শ্বীয় শাখা সৃষ্টি করে। এই পার্শ্বীয় শাখাগুলি কার্পোস্পোরাঞ্জিয়াম হিসেবে কাজ করে। প্রতিটি কার্পোস্পোরাঞ্জিয়াম থেকে একটি করে কার্পোস্পোর সৃষ্টি হয়। এর মধ্যে পাশে যে হ্যাপ্লয়েড দেহকোষ ছিল, এগুলো বৃদ্ধি পেয়ে কার্পোস্পোরাঞ্জিয়াম সহ গনিমোব্লাস্ট ফিলামেন্টকে আবৃত করে ফেলে। এই গঠনকে তখন বলা হয় সিস্টোকার্প। সিস্টোকার্পের উপর এটির
ছিদ্র থাকে যাকে বলা হয় অস্টিউল। এই অস্টিউলের মধ্য দিয়ে কার্পোস্পোর বাইরে বের হয়ে আসে এবং মুক্ত হয়ে পানিতে ভাসতে থাকে। সিস্টোকার্প তিনটি অংশ নিয়ে গঠিত, একটি গনিমোব্লাস্ট ফিলামেন্ট, কার্পোস্পোরাঞ্জিয়াম এবং কার্পোস্পোর। একে বলা হয় কার্পোস্পোরোফাইট বা সিস্টোকার্পিক উদ্ভিদ। কার্পোস্পোরোফাইট স্ত্রী গ্যামিটোফাইটের উপর পরজীবী হিসাবে যুক্ত থাকে। পরবর্তীতে কার্পোস্পোর অঙ্কুরিত হয়ে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইটের সৃষ্টি হয়। টেট্রাস্পোরোফাইট আকৃতিতে গ্যামিটোফাইট উদ্ভিদের মতোই এরা অযৌন উপায়ে টেট্রাস্পোর সৃষ্টি করে। টেট্রাস্পোর উর্বর শাখায় উভয় পাশে অনেকগুলি টেট্রাস্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয়। টেট্রাস্পোরাঞ্জিয়ামের নিউক্লিয়াসটি মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড টেট্রাস্পোর তৈরি হয়। টেট্রাস্পোরাঞ্জিয়াম ফেটে গেলে টেট্রাস্পোরগুলি পানিতে মুক্ত হয় এবং অঙ্কুরিত হয়ে অর্ধেক পুং গ্যামেটোফাইট এবং অর্ধেক স্ত্রী গ্যামেটোফাইটের জন্ম দেয়। জেলিডিয়ামের জীবন চক্রে 3 ধরনের উদ্ভিদ দেখা যায় আমরা জানি, এবং জীবনচক্র 3টি পর্যায়ে বিভক্ত। একটি হচ্ছে গ্যামিটোফাইট পর্যায়, গ্যামিটোফাইট উদ্ভিদ যা নাকি হ্যাপ্লয়েড, কার্পোস্পোরোফাইট যা ডিপ্লয়েড এবং টেট্রাস্পোরোফাইট ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট উভয় স্বাধীন, দীর্ঘস্থায়ী এবং আকৃতিতে একই রকম দেখতে। এজন্য এই জীবনচক্রকে বলা হয় আইসোমরফিক জীবনচক্র। এই ট্রাইফেজিক আবার আইসোমরফিক, এবং যেহেতু আইসোমরফিক এরা দেখতে সেজন্য একে বলা হয় আইসোমরফিক জীবনচক্র। জেলিডিয়ামের গ্যামেটোফাইট ভিন্নবাসী। পুং গ্যামেটোফাইটের স্পার্মাটেনজিয়ামে স্পার্মাশিয়াম এবং স্ত্রী গ্যামেটোফাইটের কার্পোগোনিয়ামে ডিম্বাণু সৃষ্টি হয়। নিষেকের ফলে সৃষ্টি হয় ডিপ্লয়েড জাইগোট। জাইগোট অঙ্কুরিত হয়ে কার্পোস্পোরোফাইট উৎপন্ন করে। গনিমোয়াস ফিলামেন্ট, কার্পোস্পোরাঞ্জিয়াম এবং কার্পোস্পোর নিয়ে গঠিত হয় কার্পোস্পোরোফাইট। কার্পোস্পোরাঞ্জিয়ামে কার্পোস্পোর উৎপন্ন হয় যেটি নাকি ডিপ্লয়েড। কার্পোস্পোর অঙ্কুরোদ্গমের মাধ্যমে ডিপ্লয়েড স্বাধীন টেট্রাস্পোরোফাইটের জন্ম দেয়। টেট্রাস্পোরোফাইটের সৃষ্ট টেট্রাস্পোরাঞ্জিয়ামের নিউক্লিয়াসটি মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড টেট্রাস্পোর উৎপন্ন করে এবং একে অযৌন প্রক্রিয়া বলে। টেট্রাস্পোর থেকে গ্যামেটোফাইট উদ্ভিদের জন্ম হয় এবং জীবনচক্র সম্পন্ন করে। এটি পুং গ্যামেটোফাইট এবং এখানে স্পার্মাটেনজিয়ামের মধ্যে স্পার্মাশিয়া উৎপন্ন হলো। স্ত্রী গ্যামেটোফাইটে এখানে ডিম্বাণু উৎপন্ন হলো। পরবর্তীতে এখানে জনন প্রক্রিয়ার ফলে জাইগোট সৃষ্টি হলো। জাইগোট এবং বিভিন্ন অংশগুলো মিলে কার্পোস্পোরোফাইট। কার্পোস্পোরোফাইটে কার্পোস্পোর উৎপন্ন হয়। কার্পোস্পোর থেকে অঙ্কুরোদ্গমের ফলে টেট্রাস্পোরোফাইট, এবং টেট্রাস্পোরোফাইটে মায়োসিস বিভাজনের ফলে টেট্রাস্পোর উৎপন্ন হয়। ওই টেট্রাস্পোর সৃষ্টি হওয়ার পরে এর অর্ধেক টেট্রাস্পোর থেকে আবার পুং গ্যামেটোফাইট এবং অর্ধেক টেট্রাস্পোর থেকে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি হয়। এখন জেলিডিয়ামের যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম মানে যদি দেখা যায় কোনো উদ্ভিদের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থাটি পর্যায়ক্রমে আবর্তিত হয়, তখন তাকে বলা হয় যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তো জেলিডিয়ামের জীবন চক্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় এবং এদের যৌন জনন হচ্ছে উগামাস প্রকৃতির এবং জীবন চক্র হলো ট্রাইফেজিক, অর্থাৎ জীবন চক্রে 3টি উদ্ভিদ দেখা যায়। একটি হলো গ্যামেটোফাইট যেমন কি হ্যাপ্লয়েড, এরপর কার্পোস্পোরোফাইট ডিপ্লয়েড এবং টেট্রাস্পোরোফাইট ডিপ্লয়েড। এর হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট যেটি, এটি স্বাধীন এবং সাধারণত ভিন্নবাসী, অর্থাৎ পৃথক পৃথক উদ্ভিদে গ্যামিট উৎপন্ন হয়। পুং গ্যামেটোফাইটের
স্পার্মাটেনজিয়ামের মধ্যে নিশ্চল স্পার্মাশিয়া বা শুক্রাণু সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেটোফাইটে বিশেষ ধরনের কার্পোগোনিয়াম বা যেটাকে উগোনিয়াম আসলে, সেই কার্পোগোনিয়ামের স্থিত অংশে ডিম্বাণু অবস্থান করে এবং ডিম্বাণুর সাথে শুক্রাণু সিক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়। এই জাইগোট উৎপন্ন হওয়ার ফলেই তার ডিপ্লয়েড অবস্থার সূচনা। এরপর ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট, এই জাইগোটটি ধীরে ধীরে জটিল বিকাশ পদ্ধতির মাধ্যমে এই ডিপ্লয়েড কার্পোস্পোরোফাইট উৎপন্ন হয় জাইগোট থেকে। এরপর কার্পোস্পোরোফাইটটি গনিমোব্লাস্ট ফিলামেন্ট, কার্পোস্পোরাঞ্জিয়াম এবং কার্পোস্পোর নিয়ে গঠিত। কার্পোস্পোরোফাইট সিস্টোকার্পের মধ্যে অবস্থান করে এবং এই কার্পোস্পোরোফাইট স্ত্রী গ্যামেটোফাইটের উপর পরজীবী হিসাবে বৃদ্ধি লাভ করে। কার্পোস্পোরাঞ্জিয়ামের মধ্যে ডিপ্লয়েড কার্পোস্পোর সৃষ্টি হয়। এরপর ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট, ডিপ্লয়েড কার্পোস্পোর মুক্ত হয়ে অঙ্কুরোদ্গমের মাধ্যমে স্বাধীন ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইটে পরিণত হয়। ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দেখতে অনেকটা একই রকম, তবে টেট্রাস্পোরোফাইটে কোনো ধরনের প্রজনন অঙ্গ সৃষ্টি হয় না, অর্থাৎ স্পার্মাটেনজিয়াম বা কার্পোগোনিয়াম এগুলো সৃষ্টি হয় না। টেট্রাস্পোরোফাইটের দেহকোষ টেট্রাস্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয় এবং এর মধ্যে অযৌন উপায়ে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড টেট্রাস্পোর সৃষ্টি হয়। টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট সৃষ্টির মাধ্যমে এর ট্রাইফেজিক জীবনচক্র সম্পন্ন হয়। জেলিডিয়ামের ট্রাইফেজিক জীবনচক্রে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এবং ডিপ্লয়েড টেট্রাস্পোরোফাইট উভয় স্বাধীন, দীর্ঘস্থায়ী এবং দেখতে একই রকম বলে এই ধরনের জীবনচক্রকে বলা হয় আইসোমরফিক জীবনচক্র এবং একে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক জীবনচক্র বলা হয়। পুংগ্যামেটোফাইট এটি হ্যাপ্লয়েড এবং এখানে স্ত্রী গ্যামেটোফাইট, এখানে পুংগ্যামেটোফাইটের মধ্যে এবং স্ত্রী গ্যামেটোফাইট এন এটিও হ্যাপ্লয়েড। পুংগ্যামেটোফাইটের মধ্যে স্পার্মাটেনজিয়াম এবং স্পার্মাশিয়াম এগুলো হ্যাপ্লয়েড অবস্থা। এরপরে এখানে স্ত্রী গ্যামেটোফাইটে পার্শ্বী উদ্বসনে কার্পোগোনিয়াম উৎপন্ন হয়, কার্পোগোনিয়ামের মধ্যে ডিম্বাণু স্থিত অংশে ডিম্বাণু থাকে, এটিও হ্যাপ্লয়েড। এরপরে এদের মধ্যে নিষেক প্রক্রিয়ার ফলে জাইগোট সৃষ্টি হলো যা নাকি ডিপ্লয়েড। তাহলে এই পর্যন্ত হ্যাপ্লয়েড পর্যায়, এখানে হ্যাপ্লয়েড পর্যায়ের পরে এখান থেকেই জাইগোট সৃষ্টির পরেই ডিপ্লয়েড পর্যায়ের সূচনা হলো। এরপর এখানে কার্পোস্পোরোফাইট, এটিও ডিপ্লয়েড। কার্পোস্পোর, সেই কার্পোস্পোরোফাইটের মধ্যে কার্পোস্পোর উৎপন্ন হয়, সেটিও ডিপ্লয়েড। এরপরে সেখানে টেট্রাস্পোরোফাইট, কার্পোস্পোরোফাইট থেকে টেট্রাস্পোরোফাইট উৎপন্ন হয়, সেটিও ডিপ্লয়েড। এই পর্যন্ত ডিপ্লয়েড পর্যায়। এরপরে এই টেট্রাস্পোরোফাইটের মায়োসিস বিভাজন হয় এবং মায়োসিস বিভাজনের ফলে টেট্রাস্পোর সৃষ্টি হয় যা নাকি হ্যাপ্লয়েড। তো এই জীবনচক্রের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থাটি পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। একে বলা হয় যেখানে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এরপরে জেলিডিয়ামের অর্থনৈতিক গুরুত্ব। জেলিডিয়াম একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন শৈবাল এবং এই জেলিডিয়াম থেকে প্রধানত এগার এগার উৎপন্ন করা হয়। এছাড়া গ্রাসিলিয়া থেকেও পাওয়া যায়, কিন্তু জেলিডিয়ামও একটি এগার এগার উৎপাদনকারী শৈবাল এবং এই এগার এগারটি এটি বিভিন্ন কসমেটিক্স, বস্ত্র, ওষুধ শিল্পে এবং সবচেয়ে বেশি যে তোমরা যে কালচার মিডিয়াম করো সেই কালচার মিডিয়ামে এটাই ব্যবহৃত হয় এগার এগার, এবং এদের গবেষণা এবং কনফেকশনারি শিল্পেও এগার এগার ব্যবহৃত হয়। এটি এগার এগার এবং এটি যে কালচার মিডিয়াম তৈরি করা হয়েছে এগার এগার ব্যবহার করে। আজকের ক্লাসে রোডোফাইসিস শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য, এরপর জেলিডিয়ামের সাধারণ বৈশিষ্ট্য, কোষের গঠন, প্রজনন প্রক্রিয়া
এর জীবনচক্র, যৌনক্রম, অর্থনৈতিক গুরুত্ব এগুলো নিয়ে আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।